আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষক, নারী নির্যাতনকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকার খাল ও পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে চলে যাচ্ছে সিটি কর্পোরেশনে। দায়িত্ব পেলে জলাবদ্ধতা থাকবে না, অঙ্গীকার দুই মেয়রের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নতুন করে প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার অন্যান্য সংবাদ। ধর্ষক, নারী নির্যাতনকারী, কিশোর গ্যাং সহ সব অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করে প্রশাসনের কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে প্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মানুষের ভাগ্য পরিবর্তন এবং সবাই যাতে ন্যায় বিচার পান তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। সন্ত্রাস ও অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে, সেই সুযোগ পায়। করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন আনা এবং তা সংরক্ষণ করা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মহামারীর মধ্যেও যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনটা সংগ্রহ করা, রাখা এবং প্রয়োগ করার পর কী করণীয় এ বিষয়ে সমস্ত দিক নির্দেশনা আমার দেওয়া আছে। সেটা মেনেই আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। যারা ভাগ্যহারা মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যাদের জন্য জাতিপিতা সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে এবং সেভাবে আপনারা কাজ করে যাবেন। কাজে স্বচ্ছতা আনা এবং দক্ষতা বৃদ্ধিতে কর্মকর্তাদের প্রশিক্ষণের কথাও বলেন প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6524 জনে। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 29 জন। সবশেষ 17,052টি নমুনা পরীক্ষায় 2292 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13.44%। মোট আক্রান্তের সংখ্যা 4,56,438 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2274 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,71,453 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 81.38%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা অর্থ বণ্টনের সংকট রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সক্ষমতার অভাব ও দীর্ঘসূত্রিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রণোদনার সুফল পাচ্ছে না। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে প্যাকেজ ঘোষণারও আহ্বান জানান তারা। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ঘুরে দাঁড়ানো অর্থনীতি যেন থেমে না যায় সেজন্য আরও সতর্ক থাকতে হবে। ইকরামুল হক সাইমের রিপোর্ট। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল রাখা ও জীবন জীবিকা রক্ষায় 1.25 লাখ কোটির বেশি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। এর আওতায় স্বল্প সুদে ঋণ, নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। রপ্তানি, রেমিটেন্স, রাজস্ব আয় সহ নানা সূচক বিশ্লেষণ করে সরকার বলছে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। তবে
প্রণোদনা প্যাকেজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, সময়মতো প্রণোদনা ঘোষণা করা হলেও সব খাতকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সাথে রয়েছে ব্যবস্থাপনা ও সমন্বয়ের দুর্বলতা। If a special attention from the credit that government has given credit guarantee, if that gives special priority to the women entrepreneur under that guarantee, then many women entrepreneur will be able to avail this loan and keep their business running. Recently we have also evaluated whether we have reached or not. So we found that all these activities like food support and cash support has reached 21% of the population. ওসমানী মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। করোনার দ্বিতীয় ধাক্কায় অর্থনীতি নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। চিন্তা আবার সবার মাথায় ঢুকেছে যে নতুন যে সেকেন্ড ওয়েভ এসেছে তাতে করে আবার এর উপরে প্রভাব পড়ে কিনা। ট্রেড বডির সাথে এবং ফাইন্যান্স সাথেও কিন্তু উনি মাঝে সাহায্য করতে পারেন, যে সেটা দেখার দরকার যে ঘুরে দাঁড়িয়েছিল সেটা আবার না থেমে যায়, থমকে যায়। নতুন কর্মসংস্থান তো সৃষ্টি করাটা ছিল লক্ষ্য, কিন্তু এই বিপদের সময় প্রশ্ন এসে গেল কেমন করে টিকিয়ে রাখা যায়। আর এই এমপ্লয়মেন্ট সৃষ্টি না করতে পারলে তো এগোনো যাবে না, সমস্যা আমাদের হবেই দেশে। একদিকে টিকিয়ে রাখা, আবার তা বাড়ানো। অনুষ্ঠানে করোনার আর্থিক ক্ষতি মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন জাপান সরকার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনের সাথে যৌথ অভিযান শুরু করেছে র্যাব। এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানার আহ্বানের পাশাপাশি অনেককে জরিমানাও করা হয়। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ মানুষ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আবারও করোনার প্রাদুর্ভাব বাড়লেও বাড়েনি সচেতনতা। অধিকাংশ মানুষের মধ্যেই তৈরি হয়নি স্বাস্থ্যবিধি মানার আগ্রহ। গাছাড়া ভাব মাস্ক ব্যবহারেও আর মাস্ক না পরারও রয়েছে নানা অজুহাত। পরে নেই, এটা আমার অপরাধ, কিন্তু আমার কাছে মাস্ক ছিল, বাতাসে উড়ে গেছে, এগুলো তো উড়ে গেছে। আমি মাস্ক নিয়ে বের হয়েছিলাম ঘর থেকে। হেলমেট পরার সময় মাস্কটা দিয়ে এক কোনা খুলে গেছে, তারপর আমি মাস্কটা খুলে ফেলাইছি। এ অবস্থায় করোনার প্রকোপ ঠেকাতে সচেতনতামূলক অভিযান শুরু করেছে র্যাব। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণের পাশাপাশি জরিমানার মুখোমুখি হন কেউ কেউ। তবে ভুল স্বীকার করে এই অভিযানকে সাধুবাদ জানান অধিকাংশ মানুষ। অভিযান জরুরি, ঠিক আছে, তবে জরিমানার আরো একটু কম হলে আরো একটু ভালো হতো। অনেক সময় অনেকের কাছে টাকা থাকেও না। সরকার যে নিয়ম করছে আল্লাহর রহমতে এটা ভালো, আমাদের সবার জনস্বার্থের সুবিধার জন্য মাস্কটা দিয়ে আমরাও স্বাস্থ্য সচেতনভাবে চলবো ইনশাল্লাহ। যারা মাস্ক পরে না তাদের মাস্ক পরা অবশ্যই উচিত। আমরা মাস্ক পরে নেই যে আমাদের জরিমানা দিতে হচ্ছে। সরকার যে পদক্ষেপ নিচ্ছে, যেমন একটা উদ্ধৃতি দিচ্ছে মাস্ক নাই সেবা নাই, তো সেক্ষেত্রে এটা 100% বাস্তবায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বর্তমান পরিস্থিতিতে মানুষকে সচেতন করাই মুখ্য উদ্দেশ্য। করোনা মোকাবেলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমাদের এখানে জেল বা জরিমানা করা কিন্তু মূল উদ্দেশ্য না। আমাদের সম্মানিত যারা নাগরিক আছে তাদেরকে সচেতন করা, তাদেরকে মাস্ক ব্যবহার উপকার সম্পর্কে বলা। আমরা কিন্তু কিছু এখানে কিন্তু জরিমানাও করছি। অর্থাৎ আমাদের সমগ্র মটো হলো সরকারের যে নির্দেশনা অনুযায়ী আমাদের যে সেকেন্ড ওয়েভ আসছে, এই সেকেন্ড ওয়েভ অনুযায়ী আমাদের সকলকে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এদিন রাজধানীর শাহবাগ, ফার্মগেট, জিগাতলা ও মিরপুর এলাকায় করোনা সচেতনতামূলক অভিযান চালায় র্যাব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা মোকাবেলায় সরকার 3 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, খুব শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে এবং এর জন্য অর্ধেক টাকা পরিশোধও করা হয়েছে। ভ্যাকসিন হাতে এসে পৌঁছলে প্রথমে চিকিৎসকরা এবং পরে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সবাই পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। যখনই ডব্লিউএইচওর কাছে ভ্যাকসিন আসবে এবং তারা বিভিন্ন দেশকে দিতে থাকবে, আমরাও সেখান থেকে পেতে থাকবো। তাদেরকে আমরা চিঠিও দিয়েছি, কিছু অর্থ বাংলাদেশ সরকার দিয়েছে। প্রত্যেকটা দেশকে 20% পপুলেশনের
সংখ্যায় 20% দিবে। প্রথমে 3% দিবে, তারপরে 17% দিবে। ঢাকার খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়া হচ্ছে। 1 মাসের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সচিবালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দায়িত্ব পেলে রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না বলে অঙ্গীকার করেন 2 মেয়র। প্রতিশ্রুতি দেন যে কোনো উপায়ে খাল উদ্ধারের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটু বৃষ্টি হলেই ঢাকার রাজপথ হয়ে যায় নদী, বাড়ে মানুষের দুর্গতি। বছরের পর বছর ধরে ঘটছে এমন ঘটনা। 1988 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে রাজধানীর পানি নিষ্কাশনের দায়িত্ব পায় ঢাকা ওয়াসা। জলাবদ্ধতার জন্য বরাবরই ওয়াসাকে দায়ী করে আসছে সিটি কর্পোরেশন। পানি ও খাল নিজেদের অধীনে নেয়ার কথা বলেন মেয়ররা। দীর্ঘদিন পর তা আলোর মুখ দেখছে। ড্রেনেজ সিস্টেমটা যদি সিটি কর্পোরেশনের কাছে সিটি কর্পোরেশন নেয় তাহলে তারা ভালো করতে পারবে। তাই এটার জন্য একটা নীতিগত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি এবং আসার পরিপ্রেক্ষিতে আজকে একটি কারিগরি কমিটি করা হয়েছে। 1 মাসের ভিতরে ওনারা পরস্পর আলোচনা করে কি প্রক্রিয়া এবং কিভাবে এই কাজটি আমরা সুন্দরভাবে একটা সমাধানের জায়গায় যেতে পারি এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা অচিরেই ঢাকাবাসীকে এর সুফল পৌঁছে দিতে পারব। আপনারা যেখানে থাকুন না কেন, তবে তা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন আছে। পানি নিষ্কাশনে ঢাকার যে 46টি খাল ছিল তার 20টি বিলীন হয়েছে, বাকি 26টিও অস্তিত্ব সংকটে। উত্তরের মেয়র বলছেন যে কোনো উপায়ে খালগুলো উদ্ধার করা হবে। সরকারি জমিতে অন্য কেউ দখল করে নিয়ে যাবে আর এটা আমরা চেয়ে চেয়ে দেখব, এটি দিন কিন্তু এখন কিন্তু শেষ। কিন্তু খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন সেটি তাকে ছাড়তেই হবে। 32 বছর পর নিজেদের কাছ থেকে দায়িত্ব চলে যাওয়াকে ব্যর্থতা মনে করছেন না ঢাকা ওয়াসার এমডি। 2012 সাল থেকে আমরা চিঠি দিয়ে আসছি হস্তান্তর করা হোক, হস্তান্তরিত হয়নি, আজকে নীতিগতভাবে হয়েছে। ধন্যবাদ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোরাদ কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ফারুক খান। এ সময় সংসদ সদস্য মির্জা আজম, মেহের আফরোজ চুমকি, ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যারা এই আওয়ামী লীগকে নির্যাতন করেছিল সেই সময় তানভীর আহমেদ চৌধুরীর বাহিনীরা আজকে অনেকে নিরপেক্ষ হয়ে গেছেন, অনেকে আওয়ামী লীগের সাথে ঘা মিশিয়েছেন। সেই দুঃসময়ে যারা আওয়ামী লীগ করেছিলেন সেই আওয়ামী লীগের নেতাকর্মীর এবং যেসব পরিবার আছেন আমি তাদেরকে স্যালুট জানাই। আওয়ামী লীগ ভাগ্য বদল ও ব্যক্তি স্বার্থ সিদ্ধির দল নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, অতীতে দলের অভ্যন্তরে সাংগঠনিকভাবে কোনো অনিয়ম দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়নি এবং আগামীতেও দেওয়া হবে না। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান এখনও চলমান আছে বলে জানান সেতুমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। দল কখনো কোনো অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না। গুটি কয় মানুষের অপরাধের জন্য সরকারের অনন্য অর্জনগুলো ম্লান হতে দেওয়া যায় না। অপরাধের দায় ব্যক্তির, দলের নয়।
শিগগিরই ভুয়া অনলাইনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত অনলাইন জার্নাল রিপোর্টার্স ভয়েসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান সরকারের অধীনে গত এক যুগে দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করতে হবে। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। পরে সদস্যদের মাঝে লেখক সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী। যে সমস্ত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয়, যে সমস্ত অনলাইন গুজবের সাথে যুক্ত, যে সমস্ত অনলাইন সমাজে মাঝে মধ্যে অস্থিরতা তৈরি করে, সেগুলোর ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা আগামী বছর থেকে নেওয়া শুরু করব। ভ্যাট আদায় বাড়াতে সরকার জানুয়ারি থেকে পণ্য কেনাকাটা বা সেবা শিল্পে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডির ব্যবহারে প্রাপ্ত বিল থেকে লটারি আয়োজন করতে যাচ্ছে। পুরস্কার প্রদানের মাধ্যমে ভোক্তাদের রাজস্ব দেয় উৎসাহিত করতেই এই আয়োজন করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। রাজধানীতে ইএফডি মেশিন নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জানুয়ারি মাস থেকে আমরা এই ইএফডি মেশিন থেকে যে ইনভয়েসগুলো হবে সেই ইনভয়েসের উপরে আমরা লটারি করব এবং সেই লটারিতে পুরস্কার পাওয়া যাবে, নগদ অর্থ পুরস্কার পাওয়া যাবে। তখন কিন্তু একজন কাস্টমার ভ্যাট দেওয়ার জন্য দ্বিধা করবে না। আমরা চাই যে এই জনগণের ভিতর থেকে ভ্যাট দেওয়ার যে অনীহা এটি দূর হোক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় মোবাইল ফোন অপারেটর রবির তৃতীয় প্রান্তিকে রাজস্ব বেড়েছে 9.7%। এর উপর ভর করে 38.9 কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারে প্রবেশের আগ মুহূর্তে লক্ষণীয় রাজস্ব বৃদ্ধি সহ মুনাফা নিশ্চিত করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাবুদ্দিন আহমেদ। তবে উচ্চ কর হার টেলিকমিউনিকেশন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি জানান তিনি। এ সময় পরিস্থিতি পরিবর্তনে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেনের জয় নিশ্চিত হওয়ার প্রায় সপ্তাহ দুয়েক পর তাকে অভিনন্দন বার্তা পাঠালেন শি। বার্তায় বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজয়ী হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের নেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও এতদিন নিশ্চুপ ছিল চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানায় 13 নভেম্বর। তেরো ক্যাটাগরিতে 23 কর্পোরেট প্রতিষ্ঠানকে সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন 2019-এর জন্য পুরস্কৃত করল দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে 18 প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অফ মেরিট প্রদান করে আইসিএবি। এ সময় বাণিজ্য সচিব ডক্টর জাফরউদ্দিন, আর্থিক প্রতিবেদন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ভূঁইয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। অনুষ্ঠিত হল বাংলা লিংক ইনোভেটরসের চতুর্থ আসরের গ্র্যান্ড ফিনালে। উদ্বোধনী তরুণদের নিয়ে ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতাটির অনলাইন গ্র্যান্ড ফিনালেতে সেরা 3 দলের নাম ঘোষণা করা হয়। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এ সময় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। এবারের আসরে স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের উপর পরিকল্পনা দিয়ে প্রথম স্থান অর্জন করে
টিম ডিকোড। এছাড়া টিম হোয়াইট কলার ক্রু প্রথম রানার আপ এবং টিম ব্লিঙ্ক দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় ভিয়নের গ্রুপ চিফ পিপল অফিসার এলেনা সুতিক, বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মুর্শেদ, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত অনলাইনে সংযুক্ত ছিলেন। পার্টিক্স খেলার খবর। বেক্সিমকো ঢাকাকে 9 উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপে উড়ন্ত সূচনা করেছে ফরচুন বরিশাল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেয়া মাত্র 89 রানের টার্গেটে খেলতে নেমে লিটন দাসের 34 ও সৌম্য সরকারের অপরাজিত 44 রানে 55 বল বাকি থাকতে সহজে জয় পায় বরিশাল। তবে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। বরিশালের বোলিং নৈপুণ্যে মাত্র 88 রানেই গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন মোহাম্মদ নাইম। শরীফুল, মুস্তাফিজ, সৈকত ও তাইজুল নিয়েছেন 2টি করে উইকেট। এর আগের দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে 6 উইকেটে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ধর্ষক, নারী নির্যাতনকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকার খাল ও পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে চলে যাচ্ছে সিটি কর্পোরেশনে। দায়িত্ব পেলে জলাবদ্ধতা থাকবে না, অঙ্গীকার 2 মেয়রের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।